আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারমিডিয়েট রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় নাম্বার চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ টপিক হলো জারণ বিজারণ। রসায়ন প্রথম পত্র বলো আর দ্বিতীয় পত্র বলো, যে চ্যাপ্টার গুলো ম্যাথ রিলেটেড, সেই ম্যাথ রিলেটেড চ্যাপ্টার গুলোর মধ্যে সবচেয়ে জটিল টপিক হলো এই জারণ বিজারণ। কারণ এই জারণ বিজারণ দেখা যায় যে অনেকে সমতাই পারে না, ম্যাথমেটিক্যাল প্রবলেম তো অনেক পরের বিষয়। কারণ তোমার জারণ বিজারণ থেকে এমন ভাবে কোশ্চেন হয় যে গ নাম্বার, গরুর গ নাম্বারে দেওয়া হয় তোমার জারণ বিজারণ ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, আর ঘোড়ার ঘ নাম্বারে দেওয়া হয় তোমার হলো সেই রিলেটেড ম্যাথ প্রবলেম। এখন তুমি যদি গ নাম্বারই না পারো তাহলে তো ঘ নাম্বার চিন্তাই করা যাবে না, ঠিক আছে? এটা নিয়ে অনেকে আসলে কনফিউশনে থাকে, দেখবা অনেক মানে কোর্সে কিভাবে শিখায় আল্লাহ ভালো জানে, মানে এক প্রকার মুখস্থ বিদ্যার মতো হয়ে যায়। কিন্তু আজকে একটা সহজ নিয়ম দেখাই দিয়েছি, দেখো যদি ভালো লাগে ইনশাল্লাহ তাহলে ক্লাসটা সম্পূর্ণ কন্টিনিউ করো, নয়তো দরকার নাই। আশা করি কোনো কোর্সের সাথে কোনো বইয়ের সাথে মিলাইতে পারবে না এবং খুবই ইজিলি ভাবে এটা হয়ে যাবে, একদম দেখবা যে বইয়ের সাথে পরিপূর্ণ ভাবে মিলে গেছে। জাস্ট কিছু কয়েকটা শর্ট টেকনিক একটু ফলো করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একটু শুরু করি। তো আমাদের তার আগে জারণ বিজারণ এই বিক্রিয়া সমতা করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু জানতে হবে, হ্যাঁ? আমরা একটু কয়েকটা বিষয় একটু জানি। দেখো খেয়াল করো, জারণ বিজারণ, তাই না? দেখো এখানে দুইটা শব্দ আছে, তাই না? একটা হলো জারণ আর একটা হলো বিজারণ। আমি যদি একটু লিখি এখানে, মাত্র 30 মিনিটে আমরা ক্লাস শেষ করে দিব। জারণ মানে হচ্ছে অক্সিডেশন, ওকে। আর একটা হলো বিজারণ, আমরা একটু দুইটা একসাথে লিখি এখানে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিজারণ মানে হলো রিডাকশন। এই দুইটার প্রথম শব্দ মানে এখানে রেড আর এখানে অক্স, তাহলে এই দুইটা মিলে হইতেছে আমাদের রেডক্স। এই রেডক্সটাকেই বলা হয় জারণ এবং বিজারণ। রেড মানে রিডাকশন, অক্স মানে অক্সিডেশন, মানে জারণ আর বিজারণ। এখন জারণ দুই ভাবে তোমার সংজ্ঞায়িত করা যায়, একটা হলো পুরাতন নিয়ম আর একটা হলো নতুন নিয়ম। এখন তুমি যে নিয়মই করো না কেন আলটিমেটলি দেখা যাবে একই জিনিস। যেমন এই চ্যাপ্টারের জন্য আমাদের যেটা লাগবে, জারণ মানে হলো ইলেকট্রন সারণ বা ইলেকট্রন ছেড়ে দেওয়া, ইলেকট্রন ছেড়ে দেওয়া, ঠিক আছে? এখন ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে বলো ভাইয়া যে আমাদের পজিটিভ চার্জ বাড়বে না কমবে? তাহলে অবশ্যই পজিটিভ চার্জ বাড়বে। পজিটিভ চার্জ অবশ্যই বাড়বে। আচ্ছা বলো, যেহেতু ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে ইলেকট্রন কমবে না বাড়বে? অবশ্যই ইলেকট্রন কমবে। তাহলে আমরা বলবো যে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ এটা কি হবে বলো? কমবে, ঠিক আছে? আচ্ছা একটা উদাহরণ নাও, যেমন মনে করো আমি যদি বলি সোডিয়াম, তাহলে এখান থেকে সোডিয়াম আয়ন হইলো। তাহলে কি হয়েছে দেখো, এখানে ইলেকট্রন ছিল 11টা, এখানে প্রোটন ছিল 11টা। তো আলটিমেটলি এখানে কিন্তু প্রোটন 11টাই আছে, বাট এখানে ইলেকট্রন কয়টা হয়েছে দেখো তো, 10টা হয়েছে না? এটা হলো প্রোটন, এটা হইতেছে ইলেকট্রন, এটা হলো প্রোটন, এটা হলো ইলেকট্রন। তাহলে কিন্তু প্রোটন ঠিকই আছে, বাট এখানে কিন্তু আমাদের পজিটিভ চার্জ একটা বেড়ে গেছে, তাই না? মনে রাখো পজিটিভ চার্জ আর প্রোটনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটু একটু বুঝতে হবে এটা। মানে চার্জ হলো আয়ন আর প্রোটন তো প্রোটন বা পারমাণবিক সংখ্যা সেম থাকে আর কি। এখানে ইলেকট্রন হলো 10টা আর এখানে ইলেকট্রন হলো 11টা, এই জন্য আমরা বলছি নেগেটিভ চার্জ কিন্তু কমে যাবে। এরপরে তৃতীয় যে কথাটা আমরা বলবো সেটা হলো যারা জারণ বিক্রিয়া দিবে তাদেরকে কি বলা হয়? বিজারক, তাই না? এই জিনিসটা একটু খেয়াল রাখো, বিজারক বলা হয়। তাহলে যারা জারণ বিক্রিয়া দিবে তাদেরকে আমরা কি বলবো? বিজারক। এই হলো মূল বিষয়। জৈব রসায়নে জারণ বলতে কিন্তু অন্য একটা জিনিস বোঝানো হয়, যেটা আমি বলতে চাইছিলাম, এখানে হলো ইলেকট্রন সারণ, আর জৈব রসায়নে বোঝানো হয় জায়মান অক্সিজেন যোগ করা, অথবা শুধু অক্সিজেনও লিখতে পারো, একই বিষয়। মানে একটু কাছাকাছি আর কি, পার্থক্য আছে অবশ্যই। জায়মান অক্সিজেন মানে হলো সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন, আর জায়মান হাইড্রোজেন যোগ করা মানে হচ্ছে বিজারণ। তাহলে এই চারটা কথা এখান থেকে মনে রাখতে হবে। তাহলে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, পজিটিভ চার্জ বেড়ে যাওয়া, নেগেটিভ চার্জ কমে যাওয়া, আর একে আমরা বলবো বিজারক, ঠিক আছে? এই হলো মূল বিষয়। তারপরে আসো বিজারণের ক্ষেত্রে তাহলে উল্টা, তাহলে এখানে কি করবে বলো? ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? ইলেকট্রন গ্রহণ করে, এক। দুই নাম্বার হলো তোমার এখানে পজিটিভ চার্জ কি হবে বলো? পজিটিভ চার্জ কমবে। আর নেগেটিভ চার্জ কি হবে বলো? বাড়বে। নেগেটিভ চার্জ
এখানে বাড়বে। ঠিক আছে, এই জিনিসটা একটু এখান থেকে মনে রাখতে হবে। তাহলে এখানে একটা উদাহরণ নাও, দেখো আমরা যদি বলি ধরো ক্লোরিন, এই বেটা ইলেকট্রন সাইড দিয়ে ক্লোরাইড আয়ন হয়েছে। ঠিক আছে, আমরা এখানে 2 দিলাম। একটা ক্লোরিন নরমালি একটা ইলেকট্রন ছাড়বে, যেহেতু দুইটা ক্লোরিন তাহলে দুইটা ইলেকট্রন। তাহলে এই ক্লোরিনের নরমালি ইলেকট্রন হচ্ছে 17টা। আমরা শুধু ক্লোরিন চিন্তা করি, ক্লোরিন অণু না। এই ক্লোরিনের কয়টা বলো তো? 18টা না? তাহলে একটা নেগেটিভ হয়ে আছে, মানে একটা বেশি আছে ইলেকট্রন। নেগেটিভ মানে ইলেকট্রন বেশি আছে, আর পজিটিভ মানে প্রোটন বা পজিটিভ চার্জ বেশি আছে। আর এই যে হলো দুইটা, ঠিক আছে, বের হয়ে চলে গেছে, আলটিমেটলি এখানে কিন্তু নেগেটিভ আছে। ওকে, এই হলো আমাদের এখানে মূল বিষয়। তাহলে আমরা বুঝলাম হলো জারণ মানে হইতেছে তোমার অক্সিডেশন, বিজারণ মানে রিডাকশন। জারণ মানে পজিটিভ বাড়বে, নেগেটিভ কমবে। আর বিজারণ মানে নেগেটিভ চার্জ বাড়বে, আর হইতেছে পজিটিভ চার্জ কমবে। বুঝাইতে পারছি? আর বিজারণ যারা বিক্রিয়া দিবে তাদেরকে আমরা বলবো জারক। ঠিক আছে, তাহলে যারা জারণ বিক্রিয়া দিবে তাদেরকে আমরা বলবো বিজারক, আর যারা বিজারণ বিক্রিয়া দিবে তাদেরকে আমরা বলবো জারক। এই এতটুকু সিম্পল কথা এখান থেকে মোটামুটি মনে রাখলেই হয়ে গেল। এখন আসো আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখি জারক এবং বিজারকের, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। হ্যাঁ, আমরা একটা নতুন পৃষ্ঠা নেই, আমরা একটা নতুন পৃষ্ঠা এখান থেকে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা দেখো কয়েকটা জারক এবং বিজারকের এক্সাম্পল আমরা লিখি জাস্ট এখানে বোঝার জন্য। দেখবা বইয়ের ভিতরে অনেকগুলো আছে, টোটালি 5টা শিখলেই হয়ে যায়। জারক যারা বিজারণ বিক্রিয়া দিবে এরকম হলো KMnO4, আর একটা হলো K2Cr2O7, এটাকে বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে বলা হয় পটাশিয়াম ডাইক্রোমেট। আর এখানে যেটা আরো কয়েকটা আমাদের একটু জানতে হবে, যেমন আরেকটা আছে হাইড্রোজেন পারঅক্সাইড, এই ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু আবার বিজারক হিসেবেও কাজ করতে পারে, এই জন্য এটাকে বলা হয় উভধর্মী। দেখো বিজারক, এই বিজারকের ক্ষেত্রে একটা জিনিস যদি মনে রাখো ভাইয়া, সেটা মনে রাখবা ফেরাস সালফেট। আরো যদি মনে রাখতে চাও তাহলে যেটা মনে রাখতে পারো H2C2O4, এটা কিন্তু এই যেটাই H+O+C+C+O+H, এটা হলো এক ধরনের জৈব অ্যাসিড, তাই না? এর পাশাপাশি এখানে তুমি এই হাইড্রোজেনকে রিপ্লেস করে তুমি সোডিয়াম বসাইতে পারো, Na(C2O4). ঠিক আছে, তাহলে এই মোটামুটি এই কয়েকটা মনে রাখলেই হয়ে গেল। আরো আছে, আরো বেশ কিছু আছে, যেমন আরেকটা আছে সোডিয়াম থায়োসালফেট আছে, হ্যাঁ, Na2S2O3। অনেকগুলো আছে, তার মধ্যে এগুলা কমন। এই দুইটা তো একদম 100% পড়তেই হবে, একদম ফরজে আইন, একদম সারাই যাবে না, সাইরে দিলে কবিরে গুনাহ হবে। হ্যাঁ, আর এইখান থেকে যদি বলো কোনটা, আমি বলবো এই যেটা, এটা সাইরে দিলে একদম খরচ ভাঙ্গার গুনাহ হয়ে যাবে। এটাও জানতে হবে। হ্যাঁ, তার মধ্যে যদি বলি এটা 5 স্টার, এই দুইটা 5 স্টার, আর এখানে এটা হলো 3 স্টার। আর বেশ কয়েকটা আছে, যেমন আয়োডোমিথি, আয়োডোমিথি ওইখানেও আছে কয়েকটা। এখন জারণ বিজারণ সমতা করার জন্য ভাইয়া অনেকে অনেক রুল ফলো করে। হ্যাঁ, তো এত রুল ফলো করা দরকার নাই, জাস্ট 4টা কথা মনে রাখো। মুখস্থ বিদ্যা না, একদম কয়েকটা জিনিস একটু মনে রাখো। তাহলে 1 নাম্বার যেটা মনে রাখতে হবে সেটা হলো তোমার প্রথমে জারক এবং বিজারক শনাক্তকরণ। আমি এটা একটু আস্তে আস্তে বলতেছি, ধীরে ধীরে বলতেছি, খেয়াল করো। জারক এবং বিজারক শনাক্তকরণ মানে ওই যে যে এক্সাম্পল গুলো আমরা দিলাম, জারক এবং বিজারক শনাক্তকরণ করব, এটা হলো আমাদের সমতাকরণ পদ্ধতির একটা রুল। ভাইয়া ওই সমতাকরণ পর্যন্ত একটু যাও, তারপরে দেখো তুমি আসলে বুঝো কিনা। 2 নাম্বার আসো, দর্শকায়ন বাদ দিব। হ্যাঁ, দর্শকায়ন বাদ দিব। এখন কথা হইলো ভাইয়া দর্শকায়ন কাকে বলে? হ্যাঁ, দর্শকায়ন হলো যার জারণ মান কখনো চেঞ্জ হয় না, যার জারণ মান কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। ঠিক আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো পটাশিয়াম +1, এ কি কখনো +2 হয়? এরকম কি হয়েছে কখনো যে K+2? এরকম তো হয় না। তাহলে এটাই হলো আমাদের দর্শকায়ন। অনুরূপভাবে সোডিয়াম, হাইড্রোজেন এগুলো হলো দর্শকায়ন। 3 নাম্বারে আসো, 3 নাম্বার যে রুলটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, যদি এই কথাটা একটু ভালোভাবে বুঝো, জারকে অক্সিজেন থাকে
তাহলে উৎপাদে সমপরিমাণ সমপরিমাণ পানি উৎপন্ন হবে। হ্যাঁ, উৎপন্ন হবে, এটা একটা। আর 4 নাম্বার আরেকটা কথা আছে, সেটা হলো ইলেকট্রন দ্বারা গুণ। এটা আমি শর্ট করে লিখলাম এখানে, ইলেকট্রন দ্বারা গুণ বলতে এখানে একটু লাইনটা আর একটু লম্বা করা উচিত ছিল। তাহলে এই 4টা রুল দেখো, প্রথমে কি বলছি, আচ্ছা এখানে এই 3 নাম্বার লাইনে আমি আরেকবার বলি, যদি জারকে, এখানে কিন্তু স্পষ্ট ভাবে শুধু জারকের কথা বলছে, বিজারক বলে নাই কিন্তু। হ্যাঁ, তার মানে জারকে যদি অক্সিজেন থাকে, যেমন এই যে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু বেশ কয়েকটা জারক পাবা যেখানে সবসময় আসলে সাধারণত অক্সিজেন থাকে না। এই কয়েকটার মধ্যে যেহেতু অক্সিজেন আছে, শুধু জারক, তাহলে আমাদের কিন্তু ওই বিক্রিয়ার ক্ষেত্রে ডান পাশে বা উৎপাদের ক্ষেত্রে, উৎপাদ মানে ডান পাশে সাধারণত পানি উৎপন্ন হবে সমপরিমাণ। সমপরিমাণ মানে যদি এটা দিয়ে আমরা বলি এখানে 4টা অক্সিজেন আছে, তাহলে ডান পাশে 4 মোল পানি উৎপন্ন হবে। এখানে 7টা অক্সিজেন আছে, তাহলে ডান পাশে 7 মোল পানি তৈরি হবে। ঠিক আছে। আর লাস্টে গিয়ে যেটা বলছি সেটা হলো ইলেকট্রন দ্বারা গুণ করে সমতা করব। দেখো প্রথমটা একটু জারক এবং বিজারক শনাক্তকরণ, আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। 2 নাম্বার দর্শক আয়ন বাদ দিব। 3 নাম্বার যদি জারকে অক্সিজেন থাকে তাহলে সমপরিমাণ পানি তৈরি করব। আর 4 নাম্বার হলো ইলেকট্রন দ্বারা গুণ করব। ভাইয়া দেখবা বইয়ের ভিতরে এক একটার ভিতরে কিন্তু এক একটা রুল দেওয়া, ঠিক আছে। এই জন্য ওই রুল ফলো না করে এই 4টা কথা মনে রাখো। বিশেষ করে প্রথম 2টা তো মনে রাখার দরকারই নাই, কারণ এমনি হয়ে যাবে। জারক বিজারক শনাক্তকরণ, দর্শক আয়ন বাদ, ঝামেলাটা বাঁচবে এই যে জারকে পানি উৎপন্ন হওয়ার যে বিষয়টা। চলো আমরা একটু কয়েকটা সমতাকরণ করে দেখাই। যেমন এই যে এখানে আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাকে বলো কে জারক কে বিজারক। আমরা একটু রুল অনুযায়ী লিখবো। হ্যাঁ, আমরা যেই রুলটা ফলো করলাম এটা অনুযায়ী একটু লেখার চেষ্টা করব। তাহলে এখানে জারক কে বলো তো, আমরা সমতাকরণ করতেছি। হ্যাঁ, এখানে জারক সেটা হলো KMnO4। তাহলে যেহেতু জারক KMnO4, আরেকটা আমরা লিখবো সেটা হলো বিজারক, এটা হলো আমাদের ফেরাস সালফেট, তাই না? এখন বলতে পারো ভাইয়া সালফিউরিক অ্যাসিড কি? দেখবা ওই হাজারি স্যারের বইয়ে সুন্দর করে লেখা আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুমি কোন মাধ্যমে আসলে বিক্রিয়াটা করাইতেছে, এসিডিক মাধ্যম না ক্ষারীয় মাধ্যম। এই সালফিউরিক অ্যাসিড মানে বুঝাইতেছে যে বিক্রিয়াটা আমরা আসলে মানে অ্যাসিডিক মাধ্যমে করতেছি। এরপরও গিয়ে দেখবা সালফিউরিক অ্যাসিডের অনেক ভূমিকা। তাহলে প্রথমে আমরা জারক বিজারক ধরে ফেলছি, এখন দর্শক আয়ন বাদ দাও। এখানে দর্শক আয়ন কে? পটাশিয়াম, তাহলে পটাশিয়াম বাদ দিলে MnO4-1, কারণ পটাশিয়াম তো +1, তাহলে পটাশিয়াম +1 নিয়ে চলে গেছে, রেখে গেছে কাকে? মাইনাসকে। তাহলে KMnO4-। এখানে দর্শক আয়ন কে বলতো? সালফেট না, কারণ SO4 এই কিন্তু সারা জীবন -2 থাকে, কখনো কিন্তু SO4-1 হয় না। তো SO4 হইতেছে দর্শক আয়ন। এখন বলতে পারো ফেরাস কে দর্শক আয়ন না? না, কারণ ফেরাস ফেরিক হতে পারে, Fe3 হতে পারে, Fe2+ হতে পারে। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা লিখবো Fe2+। তাহলে সালফেট বাদ দিয়ে দিছি, তাহলে আলটিমেটলি থেকে গেল কি Fe2+, এটাই কিন্তু আমরা এখানে লিখছি। তাহলে দেখো রোল 1 আর 2 হয়ে গেছে না? প্রথমে জারক এবং বিজারকে আমরা শনাক্তকরণ করলাম, এই যে বিজারক, এই যে জারক, এরপর দর্শক আয়ন বাদ দিয়ে এটা পাইলাম, আর এখান থেকে দর্শক আয়ন বাদ দিয়ে এটা পাইলাম। দেখো তো রুল মানছে না? 1 2 হয়েছে না? এই যে জারক এবং বিজারক শনাক্তকরণ, দর্শক আয়ন বাদ দিলাম। ঠিক আছে। এখন আসো আমরা একটু বিক্রিয়া লিখবো, জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া। আমরা একটু এটাকে একটু ক্লিয়ার করি। হ্যাঁ, সবগুলো আমাদের দরকার নাই। দেখো আমরা যদি একটু ক্লিয়ার করার চেষ্টা করি এখানে। ওকে, চলো দেখো তাহলে KMnO4, এখানে Fe2+। এখন আসলে জারণ কে দিবে? তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কে দিবে বলতো? যে বিজারক সেই তো দিবে। তাহলে কি হবে? Fe2+, তাই না? তাহলে জারণে কি ঘটবে জানি বলছি, ইলেকট্রন ছেড়ে দিবে, পজিটিভ চার্জ বাড়বে। তাহলে এখানে পজিটিভ আছে 2টা, তাহলে এর সর্বোচ্চ ক্ষমতা 3টা হওয়া পর্যন্ত। তাহলে আমরা Fe3+ দিব, অথবা Fe দেওয়ার পরে 3টা প্লাস প্লাস দিব। তাহলে ইলেকট্রন ছাড়লো কয়টা? একটা। তাহলে একে আমরা সমীকরণ 1 দিয়ে রাখলাম। ঠিক আছে। এটা গেল জারণ অর্ধ বিক্রিয়া। জারণ কে দিল? বিজারক। তাহলে জারক যে আছে এই কি দিবে? তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া দিবে।
তাহলে এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে? আমরা MnO4 - 1 নিব, ঠিক আছে। একটু আমরা তীর চিহ্নটা একটু দূরে দিলাম, কারণ মাঝখানে অনেক কিছু লিখবো। এখন এখান থেকে তৈরি হয় কি, এই উৎপাদগুলা কিন্তু ভাইয়া একটু মুখস্থ রাখতে হবে। এখান থেকে যেটা তৈরি হয় সেটা হলো নরমালি Mn2+, ঠিক আছে। আর পটাশিয়াম ডাইক্রোমেট থেকে যেটা তৈরি হয় সেটা হলো তোমার Cr+ থেকে। এই এতটুকু মুখস্থ রাখতে হবে, বাকিগুলো মুখস্থ করার দরকার নাই। কিন্তু অন্য জায়গায় দেখবে যে অনেক কিছু কিন্তু মুখস্থ রাখা লাগে, মানে বলে আর কি, কিন্তু আসলে আলটিমেটলি এখানে মুখস্থ দরকার নাই। তাহলে MnO4 থেকে আমাদের তৈরি হবে Mn2+, এই জিনিসটুকুই মুখস্থ রাখতে হবে, আর বাকি কিচ্ছু মুখস্থ দরকার নাই। এখানে তাহলে অক্সিজেন আছে, জারকে অক্সিজেন আছে, এই জন্য পানি তৈরি হবে। বিজারকে অক্সিজেন থাকলে কিন্তু পানি তৈরি হয় না। তাহলে জারকে অক্সিজেন আছে 4টা, তাহলে আমরা এখানে 4 মোল পানি তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, তৈরি করলাম। দেখো এখন হিসাব মিলাও, তুমি সমতা করতেছো না? সমতা মানে কি কি? আণবিক ভর, পারমাণবিক ভর, মৌলের সংখ্যা সমান যা আছে সবকিছু। এটা তো আমরা ছোটবেলা থেকেই জানি, তাই না? এখানে Mn আছে কয়টা? একটা। এখানে Mn একটা। এখানে অক্সিজেন কয়টা? 4টা। এখানে অক্সিজেন কয়টা? 4টা, হয়ে গেছে। এখানে হাইড্রোজেন কয়টা? 8টা। বাট এই পাশে কি হাইড্রোজেন আছে? না। তাহলে এই পাশে তুমি 8টা হাইড্রোজেন আয়ন দিয়ে দাও সুন্দর করে। আচ্ছা, দিয়ে দিলা। এরপরে দেখো সব সমান হয়ে গেছে, মৌল সমান হয়েছে, ভর সমান হয়েছে, সব সমান হয়েছে। কিন্তু এখন তোমার জারণ বিজারণ মানে তো ইলেকট্রনের বিষয়, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হয়েছে কিনা এটা দেখো। এই পাশে তোমার রেজাল্টেন্ট বা লব্ধি চার্জ করো, দেখো তো। এখানে হলো -1, মানে এই যৌগের ক্ষেত্রে। আর এটা হলো +8। তাহলে আলটিমেটলি কাটাকাটি করে তোমার বাম পাশে চার্জ কত থাকতেছে দেখো তো, +7 না? এটা প্লাস দিয়ে রাখছি, কিন্তু এখানে কিছু একটা লিখবো। তাহলে তোমার বাম পাশে হলো +7, আর ডান পাশে দেখো তো কত, এই +2। মানে এই পুরাটার জন্য এখানে চার্জ হলো +2। আর এই যেহেতু নিরপেক্ষ এর জন্য তো 0, তাহলে এই পাশে হলো আমাদের +2। বাম পাশে +7 আর ডান পাশে হলো +2। তাহলে তোমার চার্জের ঘাটতি আছে কত? এখানে +7, এখানে +2, তার মানে এই পাশে তোমার +5 লাগবে, অথবা এই পাশে তুমি +5 যেভাবে হোক বাদ দিতে হবে। এখন কথা হলো ভাইয়া, তুমি বাদ দিবা কিভাবে অথবা যোগ করবা কিভাবে? তোমার মানে ক্ষমতা কোনটা আছে? তুমি চাইলে কি একটা বিক্রিয়ায় প্রোটন যুক্ত করতে পারবা? মানে প্রোটন যোগ করার তোমার কি ক্ষমতা আছে? না, তোমার কিন্তু সেটা নাই। তাহলে তুমি কিন্তু চাইলেও ডান পাশে আর প্রোটন যোগ করতে পারতেছো না। তাহলে তোমার ক্ষমতা হচ্ছে ইলেকট্রন যোগ করা। ইলেকট্রন হলো নেগেটিভ, আর এখানে প্লাস হলো দুইটাই। তাহলে তুমি কোন পাশে নেগেটিভ যুক্ত করলে আলটিমেটলি তোমার এই 2 আসবে। এখানে 5টা ইলেকট্রন যোগ করলে তো হয়ে যাচ্ছে, তাই না? দেখো 5টা নেগেটিভ আর 7টা পজিটিভ, তাহলে 5 আর 7 কাটাকাটি করলে আলটিমেটলি +2 আসবে। এখানে আবার বলতেছি, খেয়াল করো। এখানে +7, আর এই যে 5টা ইলেকট্রন, ইলেকট্রন হলো নেগেটিভ, এরা তো পজিটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ কাটাকাটি করলে আলটিমেটলি +2, তাহলে এই পাশেও +2। দেখো ইলেকট্রনের হিসাবটা আবার আমি বলতেছি, হ্যাঁ। আমাদের বাম পাশে এটার মধ্যে টোটাল চার্জ আছে -1। এই যে নিচে লিখছি -1। এটার মধ্যে টোটাল চার্জ আছে +8। একটা হাইড্রোজেনের জন্য +1, যেহেতু 8টা আছে এই জন্য +8। তাহলে এই যে +8। তাহলে টোটাল কত বাম পাশে দেখো তো। এটা -1, এটা +8, তাহলে আলটিমেটলি +7। এই পাশে কত? এই পাশে আছে +2, আর পানির জন্য তো 0, কারণ নিরপেক্ষ মৌলের কোনো চার্জ, নিরপেক্ষ যৌগ অণু কারোরই কোনো চার্জ হয় না। তাহলে এটা হলো +2। তাহলে এই পাশে +7, এই পাশে +2, তাহলে ঘাটতি আছে না? তাহলে তুমি 5টা ইলেকট্রন যোগ করো এই পাশে, তাহলেই তো হয়ে যায়। তাহলে 5টা ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ আছে পজিটিভ চার্জ, তোমার তো কমায় 2 আনতে হবে, 7 থেকে 2 আনতে হবে। তাহলে মাঝখানে তুমি 5টা ইলেকট্রন যোগ করে দিলেই তো তোমার 7 থেকে 2 চলে আসতেছে। 7 হইতেছে প্লাস আর ইলেকট্রন হইতেছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আলটিমেটলি কাটাকাটি হবে। 7 থেকে 5 গেলে 2 থাকবে, এই পাশেও 2, এই পাশেও 2। আশা করি এতটুকু বোঝা গেছে, হ্যাঁ। এটাই হলো আমাদের এখানে মূল বিষয়। তাহলে আমি একটু এইটুকু মুছে দিলাম, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেছে। ওকে। আচ্ছা, দেখো তাহলে আমরা এখানে কত পাইলাম? MnO4। তাহলে এটা পাইলাম এখানে, তাহলে আমাদের কিন্তু সমতা হয়ে গেছে। একে আমরা বলবো সমীকরণ 2। তাহলে আমরা 3 নাম্বার রুল অ্যাপ্লাই করে ফেলছি। এখন দেখো 4 নাম্বার রুল আমরা কি বলছিলাম, যে ইলেকট্রন দ্বারা গুণ করব। তাহলে ইলেকট্রন দ্বারা গুণ করো। সমীকরণ একে ইলেকট্রন কয়টা আছে? 1।
তাহলে এই 1 দিয়ে গুণ করব সমীকরণ 2 কে, আর 2 এ ইলেকট্রন কয়টা আছে 5, তাহলে 2 দ্বারা গুণ করব 1 কে। তাহলে সমীকরণ 1 গুণন 5 আর 2 গুণন 1, এই আমাদের কিন্তু কমপ্লিট। তাহলে এখন এখন সমীকরণ 1 গুণন 5 প্লাস 2 গুণন 1, তাহলে সমীকরণ একটা কি ছিল আমরা আগে লিখে ফেলি। তাহলে Fe2 প্লাস এখানে ছিল Fe3 প্লাস আর হচ্ছে ইলেকট্রন, তাই না? তাহলে 5 দিয়ে গুণ করলে এর সামনে 5 আসবে, এর সামনে 5 আসবে, এর সামনে 5 আসবে। তাহলে সমীকরণ 2 কে গুণ করবো 1 দ্বারা, তাহলে সমীকরণ 2 এ কি ছিল MnO4 -1, 1 দ্বারা গুণ করলে তো আনসার তেমন কিছু আসবে না। এখানে হলো 8টা হাইড্রোজেন আয়ন, 5টা ইলেকট্রন, আর ডান পাশে ছিল Mn2 প্লাস আর হচ্ছে 4 মোল পানি, তাই না? এই যে যোগ করে দাও, তাহলে কি আসতেছে 5Fe2 প্লাস MnO4 -1, 8টা হাইড্রোজেন। দেখো তো ইলেকট্রন এটা আর এটা কাটা যাবে না, এটা ডান পাশে আছে, একে যদি বাম পাশে আনো তাহলে এই তো প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে কাটা। তাহলে আলটিমেটলি এখানে কি থাকতেছে 5 ইলেকট্রন প্লাস Mn2 আর হইতেছে 4 মোল পানি। ঠিক আছে, এটাই হলো সমতা। এখন চাইলে তুমি আবার দর্শক আইন গুলা বসাইতে পারো, দর্শক আইন বসানো আসলে বাধ্যতামূলক না, এতটুকু করলেই মোটামুটি ইনশাল্লাহ 3 এ 3 পেয়ে যাবা। এখন কিছু কিছু টিচার আছে আবার এগুলো আসলে অনেকে প্রিপেয়ার করে, দেখা যায় যে দর্শক আইন বসাইতে বলে, দর্শক আইন বসাইতে গেলে কিন্তু অনেক জটিলতায় পড়ে যাবো। দেখো এটা একটু আমি আবার রিপিট করতেছি, তাহলে এখানে প্রথমে জারক বিজারক শনাক্তকরণ করবা, এই হলো জারক, এই হলো বিজারক। এখান থেকে দর্শক আইন বাদ দিয়ে এটা পাইছি, এখান থেকে দর্শক আইন বাদ দিয়ে এটা পাইছি। তাহলে জারক দিবে বিজারণ অর্ধ বিক্রিয়া আর বিজারক দিবে জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই বেটাকে আমরা বিক্রিয়া করব, এই না কিন্তু, তাহলে একে বিক্রিয়া করলে দেখো যেহেতু জারণ লিখতেছে তাহলে অবশ্যই পজিটিভ বাড়বে, তাহলে Fe2 ছিল Fe3 হবে, আর একটা ইলেকট্রন বের হয়ে চলে যাবে। তাহলে এখানে পজিটিভ চার্জ 3টা, একটা নেগেটিভ, তাহলে এখানে কিন্তু রেজাল্টেন্ট চার্জ আলটিমেটলি +2 আসতেছে, এখানেও তো +2, তাই না? আর বিজারণ অর্ধ বিক্রিয়া MnO4 প্লাস 8টা হাইড্রোজেন 5টা ইলেকট্রন, এখানেও আমরা বারবার এটা বলে দেখাইছি। এরপরে আমরা সমীকরণ 1 এর ইলেকট্রনকে 2 দ্বারা গুণ করছি, মানে 1 এ ছিল ইলেকট্রন একটা, তাহলে 2 কে গুণ করছি, 2 ইলেকট্রন ছিল 5টা, 1 কে গুণ করছি, গুণ করে আমরা যোগ করে দিছি, যা আসে তাই। এই হলো সহজ সমাধান। এরপর আসলে এই যে আরেকটা আছে, বলো এটা তোমরা বলো, এখানে জারক কে আর বিজারক কে? তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে বলো তো? এখানে জারক, দেখো এখানে জারক কে বলো, K2Cr2O7, তাই না? আর বিজারক কে ওই একই জিনিস, ফেরাস সালফেট FeSO4। তাহলে এখান থেকে 10 আয়ন বাদ দাও, এখান থেকে 10 আয়ন বাদ দাও, এখান থেকে 10 আয়ন কে এখানে পটাশিয়াম, তাহলে Cr2O7 পটাশিয়াম +1, তাই না? কিন্তু পটাশিয়াম ছিল 2টা, তাহলে পটাশিয়াম +2 নিয়ে চলে গেছে, তাহলে এখানে -2 রেখে গেছে। ফেরাস সালফেট দেখো এখানে Fe2+, আগের মতোই সালফার -2 নিয়ে চলে গেছে, Fe2+ কে রেখে গেছে। তাহলে জারক বিজারক পাই গেছো, দর্শক আয়ন বাদ দিছো। এখন জারণ অর্ধ বিক্রিয়া লেখো, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি পাবা দেখো, জারণ কে দিবে Fe না, Fe2+, তাহলে এখান থেকে আমাদের তৈরি হবে Fe3+, আর তৈরি হবে একটা ইলেকট্রন। সমীকরণ 1 দিয়ে রাখো একে। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া লেখো অনুরূপ ভাবে, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে, ওই যে Cr2O7, Cr2O7-2। তাহলে এখানে আমরা একটু মাঝখানে দিলাম, কারণ এখানে যেহেতু অক্সিজেন আছে আগেরটার মতো এখানেও পানি তৈরি হবে, ঠিক আছে? এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে মূলত তৈরি হয় Cr+3। ওকে, তাহলে এখান থেকে আমরা তৈরি করবো Cr+3। আবারও বলতেছি ভাইয়া, শুধুমাত্র উৎপাদটাকে একটু এখানে একটু মনে রাখতে হবে, আর বাকিগুলা কিন্তু মনে রাখার কোনো দরকার নাই। এখানে যেমন Mn2+ হয়েছিল, এখানে Cr3+ হবে। আসো আমরা একটু সমতা করি, এখানে ক্রোমিয়াম আছে কয়টা, 2টা, তাহলে এর সামনে 2 দিয়ে দাও, প্লাস খেয়াল করো পানি তৈরি করব, 7টা অক্সিজেন আছে, তাহলে এই পাশে চোখ বন্ধ করে 7 মোল পানি, ঠিক আছে? এরপরে আসো এখানে দেখো যে 7টা অক্সিজেন হয়ে গেছে, 2টা ক্রোমিয়াম হয়ে গেছে, এখানে 14টা হাইড্রোজেন বেশি না, তাহলে তুমি বাম পাশে 14টা হাইড্রোজেন যোগ করে দাও। এই হাইড্রোজেনের সোর্স কি, এই যে
এই যে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। পরে লাস্টে গিয়ে 10 আয়ন যোগ করলে কিন্তু এই সালফিউরিক অ্যাসিড আবার পেয়ে যাবা। এরপরে এখন আসো আমরা একটু ইলেকট্রন সংখ্যা এখন হিসাব করে দেখবো। প্লাস দিলাম মানে এখানে আরো কিছু লিখবো। এই পাশে আমাদের রেজাল্টেন্ট চার্জ কত, লব্ধি চার্জ কত, এর জন্য কত -2, তাই না? এর জন্য কত +14। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে কত +12। তাহলে বাম পাশে আমাদের চার্জ হলো +12। এই পাশে কত দেখো তো, ক্রোমিয়ামের জন্য +3 আছে কয়টা, দুইটা, তাহলে 6 +6। তাহলে এই পাশে +12, এই পাশে +6। তাহলে এখন তোমরাই বলো আমি বাম পাশে অথবা ডান পাশে ইলেকট্রন কোন পাশে বসাবো? অবশ্যই বাম পাশে বসাবো, কারণ বাম পাশে তো পজিটিভ বেশি হয়ে আছে। তাহলে পজিটিভ কমানোর জন্য আমি নেগেটিভ বসাইলেই তো কমে যাবে। যেহেতু পজিটিভ 12টা আছে, আমার 6টা আনতে হবে, তাহলে 6টা ইলেকট্রন বসাই দিলাম। ঠিক আছে, এই যে সমতা হয়ে গেছে। তাহলে এই হলো সমীকরণ 2। এখন কি করব বলো, 4 নাম্বার রুল, ওই যে সমীকরণ 1 কে 2 এর ইলেকট্রন দ্বারা গুণ করব, মানে 6 দ্বারা গুণ করব, আর 2 কে 1 এর ইলেকট্রন দ্বারা গুণ করব, মানে একটা ইলেকট্রন যেহেতু আছে তাহলে 1 দ্বারা কে গুণ করব। তাহলে চলো, তাহলে আমরা কি লিখবো, সমীকরণ 1 গুণন 6 আর 2 গুণন 1, এটাই তো লিখবো এখন। দেখো, তাহলে এখন কি লিখবো আমরা, সমীকরণ 1 গুণন 6 প্লাস 2 গুণন 1। তাহলে একে কি ছিল, একে ছিল Fe2 প্লাস, আমাদের ডান পাশে ছিল Fe3 প্লাস প্লাস ইলেকট্রন। তাহলে 6 দিয়ে গুণ করতেছে, তাহলে সবার সামনে 6 দিয়ে দাও। ঠিক আছে, সমীকরণ 2 কে 1 দিয়ে গুণ করতেছে। সমীকরণ 2 এ কি ছিল, Cr2O7 প্লাস 14টা হাইড্রোজেন ছিল প্লাস 6টা ইলেকট্রন ছিল। তাহলে আমাদের এই পাশে আসছে Cr3 প্লাস 2টা ক্রোমিয়াম প্লাস 7 মোল পানি ছিল, তাই না? একে কয় দিয়ে গুণ করছো, 2 কে 1 দিয়ে, তাহলে 1 দিয়ে গুণ করলে তো সব আগের মতোই থাকবে, এখানে আর তেমন কিছু নাই। তাহলে এখান থেকে আমরা জাস্ট যোগ করে দিব এখন। ঠিক আছে, তাহলে যোগ করে দাও। তাহলে 6 মোল Fe2 প্লাস ক্রোমিয়াম 1 মোল, এখানে -2 হবে। আর বাম পাশে কি আছে দেখো, এই যে 14টা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন 14টা। আর ডান পাশে কি থাকবে দেখো তো, ডান পাশে থাকবে আমাদের 6টা Fe3 প্লাস আর 2টা ক্রোমিয়াম 3 প্লাস আর 7 মোল পানি। এই হলো সমতা। ঠিক আছে, আর ম্যাথমেটিক্যালি জন্য কিন্তু এতটুকু মনে রাখতে হবে। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো দেখো তো, এখান থেকে বলতে পারো যে 1 মোল Cr2O7, অথবা তুমি সরাসরি এখন K2Cr2 বলতে পারো 10 জ্ঞান যোগ করে। তাহলে 1 মোল কত মোলের সাথে বিক্রিয়া করছে, 6 মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করছে না? এটা হলো এটার জন্য। আবার আগের বিক্রিয়ার জন্য যেটা পাইছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটা হলো 1 মোল KnNO4 ইকুইভ্যালেন্ট কত মোলের সাথে বিক্রিয়া করছিল, 5 মোল, 5 মোল ফেরাস সালফেট। এই দুইটা কিন্তু ম্যাথমেটিক্যালি জানতেই হবে, একদম ফরজাইন। এই দুইটা না জানলে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এই সমতা দুইটা জানতে হবে, আর ম্যাথমেটিক্যালের জন্য এই দুইটা ভ্যালু মনে রাখতে হবে। ঠিক আছে, তো চলো একটা ম্যাথ দেখাই, খুব সহজ করে দেখাবো। ঠিক আছে, একদম খুব সহজ করে দেখাবো, মনে রাখো কিন্তু, একদম খুব সহজ করে দেখাবো, যেটা কখনো আর দেখো নাই, কোনো বইয়েও পাবা না এটা। এই যে একটা ম্যাথ দেওয়া আছে, খেয়াল করো, দেখবা বইয়ে কিভাবে দেওয়া আর আমি কিভাবে করতেছি। দেখো এখানে লেখা আছে, একটি নমুনা লোহা 2 গ্রাম পরিমাণের, লোহা মানে আয়রন মানে Fe। ঠিক আছে, টুকরাকে মৃদু, এখানে মৃদু লেখা, এটা মধু আবার পাইবো না। সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করা হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড আছে, আয়রন আছে মানে ফেরাস সালফেট আছে। ওই দ্রবণকে জারিত করতে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কতটুকু ডাইক্রোমেট লাগছে, এতটুকু। এই নমুনা লোহার বিশুদ্ধতা গণনা করো। তাহলে এটা হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখানে তোমার মানে বলে নাই যে সমতা করো, সমতা কিন্তু বলবে, ঘ আর ঘ নাম্বার মিলাই বলবে। এটা যেহেতু একটা ইন্ডিভিজুয়াল আমরা ম্যাথ নিচ্ছি, এখানে সমতা করার দরকার নাই। তাহলে আমাদের বিক্রিয়াটা কি হবে দেখো, K2Cr2O7 প্লাস ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে এই তিনটা জিনিসই তো এখানে আছে। তাহলে এখানে কে কার সাথে কত মিল বসছিল, শুধু আমি জাস্ট এই দুইটার জন্য আমি নিব, অন্য কোনো আমার দরকার নাই। যেহেতু গ নাম্বার মিলাই দিবে, তাহলে বড় ঘ লেখার সময় তুমি বলবা যে আমি গ হতে পারি বিক্রিয়াটি এই। তাহলে আমি কি পাইছি, এর সামনে কত পাইছিলাম 6, এর সামনে কত পাইছি আমার এই মুহূর্তে দরকার নাই। কিন্তু তুমি যখন ঘ নাম্বার লিখবা না, তখন কিন্তু অটোমেটিক চলে আসবে এটা। তাহলে এটা এখন আসলে দেওয়া আছে কি কি, এটা একটু লিখি, খেয়াল করো।
দেখো ভাইয়া, যে রুল আমি লিখতেছি না, এই রুলে তুমি জানো জানো প্রত্যেকটা ম্যাথ করতে পারবা, প্রত্যেকটা একই নিয়মে করতে পারবা। দেখো দেওয়া আছে K2Cr2O7, এর কি দেওয়া আছে বলো তো? আয়তন দেওয়া আছে না? আয়তনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দ্বারা। তাহলে ভি সমান 50 ml দেওয়া আছে, তাই না? আর ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা কতটুকু দেওয়া আছে? ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.1 মোলার। ওকে, তাহলে এখান থেকে তুমি মোল সংখ্যা বের করো। প্রত্যেকটা ম্যাথ তুমি এই মোল সংখ্যা দিয়ে করতে পারবা। ঠিক আছে, মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু এস বি, যেহেতু এখানে ml এ দেওয়া আছে এই জন্য 1000 দিয়ে ভাগ দিয়ে দাও, অথবা এখানেও চাইলে 1000 দিয়ে ভাগ দিয়ে লিটারে আনতে পারো। তাহলে এখানে কত আসবে দেখো, এস এর মান হলো 0.1 ইন্টু ভি এর মান হচ্ছে 50 ডিভাইডেড বাই 1000। কত আসবে বলো তো? কত আসবে? 0.1 গুণন 50 ডিভাইডেড বাই 1000। তাহলে 5 ডিভাইডেড বাই 1000 দিলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে 0.005, 0.005, ঠিক আছে। এত মোল K2Cr2O7 তোমার হাতে আছে, তোমার হাতে আছে এত মোল, ঠিক আছে। এখন বিক্রিয়া হতে কি পাও দেখো তো, বিক্রিয়া হতে তুমি কি পাইছো আর কি লিখতে পারো? তাহলে বিক্রিয়া হতে পাই, বিক্রিয়া হতে পাই, যেটা পাই আমরা সেটাই লিখবো। সেটা হলো 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট কয় মোলের সাথে বিক্রিয়া করছে? 6 মোল। তাহলে আমরা এটাই লিখবো যে 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট 6 মোল কি বলো, ফেরাস লিখবো শুধু, ঠিক আছে। কারণ এখানে আমাদের আয়রনের ভর দেওয়া আছে, চাইলে 10 বাদ দিয়ে লিখতে পারো, এখানেও লিখতে পারো একই একই জিনিস। তাহলে এটা হলো 1 মোলের জন্য 6 মোল ফেরাস। তাহলে 1 মোল বিক্রিয়া অনুসারে 1 মোলের জন্য 6 মোল, বিক্রিয়া অনুসারে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য 6 মোল ফেরাস সালফেট। কিন্তু তোমার ফেরাস সালফেট আছে কত মোল? এই যে এত মোল না? তাহলে এত মোলের জন্য কত লাগবে দেখো তো। তাহলে সুতরাং আমি লিখতে পারি 0.005 মোল পটাশিয়াম ডাইক্রোমেট। এখন ইকুইভ্যালেন্টের পরিবর্তে আমরা ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে 6 ইন্টু 0.005, তাহলে এত মোল আয়রন আছে তোমার হাতে, ঠিক আছে। এই হলো মূল বিষয়। তাহলে এর দিয়ে গুণ দিলে কত পাবা বলো? মানে একে যদি 6 দিয়ে যদি গুণ দাও তাহলে পাবা হচ্ছে 0.03 মোল আয়রন পাই গেল তুমি। এখন ভাইয়া তোমার কি মোল দরকার নাকি তোমার কিসে দেওয়া আছে আয়রনের পরিমাণ? গ্রামে দেওয়া আছে। তাহলে গ্রাম থেকে তুমি মানে মোল থেকে গ্রামে নিয়ে যেতে গেলে কি করতে হয়? অবশ্যই গুণ করতে হয়, খুবই সহজ এটা। মোল থেকে গ্রামে নিয়ে যাবা গুণ, গ্রামে গুণ, গ্রামে গুণ, এইভাবে মনে রাখবা। কি দিয়ে গুণ করবা? তার পারমাণবিক ভর দ্বারা, আয়রনের পারমাণবিক ভর দ্বারা মোলকে গুণ করলে কিন্তু তুমি আলটিমেটলি কি পেয়ে যাবে? তার গ্রাম ভরটা পেয়ে যাবা, মানে অ্যামাউন্টটা পেয়ে যাবা। তাহলে আমরা একটু যদি গুণ করি কত হবে দেখো। তাহলে এখানে পাইলাম 0.03 ইন্টু, আগে ছিল মোল এখন গ্রামে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের গুণ হবে 55.85। তাহলে আগে ছিল মোল এখন হচ্ছে গ্রাম, এত গ্রাম আয়রন। এটাই হলো মূল বিষয়, মানে মোল থাকলে গ্রামে নিয়ে যেতে গেলে তাকে আমরা গুণ করব। তাহলে 55.85, তাহলে 1.6755 গ্রাম পাইলা। এতটুকু হলো তোমার রিয়েল। এখন দেখো একটু খেয়াল করো, তোমাকে দিছিল কত গ্রাম? 2 গ্রাম। এর মধ্যে বিক্রিয়া করলো কত গ্রাম? 1.67 গ্রাম, তাই না? তার মানে বাকিটুকু কি ভেজাল আছে না? এটাই বলছি যে এই নমুনা লোহার বিশুদ্ধতা গণনা করো, তাহলে তোমার বিশুদ্ধতা আছে কতটুকু? এই যে এত এত গ্রাম বিশুদ্ধ আছে। এখন যদি শতকরা বলো বিশুদ্ধ কতটুকু, তাহলে সেটাই বের করতে পারবা। শতকরা বিশুদ্ধ আলটিমেটলি কত আসবে? 2 এর মধ্যে 1.67 গ্রাম, একে কত? 100 এ কত? তাহলে উপরে যাবে 1.6755। চাইলে ঐকিক নিয়মে করতে পারো, 2 একে কত আর এই যে 100 এ কত, মানে 100%, ঠিক আছে। তাহলে এটা করলে আলটিমেটলি কত আসবে বলো? এটা করলে আলটিমেটলি আসবে প্রায় 83.77%। এটা হলো বিশুদ্ধ। যদি বলতো অবিশুদ্ধ কত, সেটাও কিন্তু বের করতে পারবা। যদিও বলে নাই, তারপর আমি বের করতেছি অবিশুদ্ধ। তাহলে 100% মাইনাস 83.77%, তাহলে আলটিমেটলি কত আসবে? 16 পয়েন্ট সামথিং এত পার্সেন্ট, ঠিক আছে। এই হলো ম্যাথমেটিক্যালি। দেখো যারা বুঝো নাই আমি আবারও বলতেছি, এটা একটু খেয়াল করো। মানে তোমার হাতে 2 গ্রাম লোহা দিয়ে দিছে, এরপরে বলতেছে যে এই লোহাটা তোমার আধু
মানে বিশুদ্ধ কিনা তুমি একটু সেটা জাজমেন্ট করে দেখো, বা বিশুদ্ধ হইলে কতটুকু বিশুদ্ধ আর কতটুকু অবিশুদ্ধ। তাহলে এখানে দিয়ে দিছে, এখন তোমার কাছে বিক্রিয়া করতে দিছে 50 ml আর 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এর সাথে আমরা ফেরাস সালফেটকে বিক্রিয়া করাবো আর সাথে সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেট বিক্রিয়া করাইলে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কয় মোল বিক্রিয়া করে? 6 মোল ফেরাস সালফেট বিক্রিয়া করে, সাথে সালফিউরিক অ্যাসিড আছে। আর পরিপূর্ণ বিক্রিয়াটাও চাইলে লিখতে পারো যে গ নাম্বার থেকে পাই এই হ্যান। তাহলে এখন যা যা দেওয়া আছে এটা লিখলাম। তাহলে দেওয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন আর হচ্ছে ঘনমাত্রা। তাহলে এই জিনিসটি আমরা লিখছি। যেহেতু এস আর ভি দেওয়া আছে তাহলে আমরা মোল সংখ্যা বের করতেই পারি। আমরা জানি মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু এস ভি। যেহেতু এটা এমএল এ দেওয়া আছে এই জন্য আমরা এখানে 1000 দিয়ে ভাগ দিয়েছি। যদি এমএল এ না দিয়ে লিটারে থাকতো তাহলে 1000 দিয়ে ভাগ দেওয়ার কোনো দরকার হতো না। তাহলে আলটিমেটলি আসছে আমার 0.005 মোল, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট। এখন বিক্রিয়া হতে পায় 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট কয় মোল এর সাথে বিক্রিয়া করে? তাহলে যেটা লিখছি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট কয় মোল? 6 মোল ফেরাসের সাথে বিক্রিয়া করে। তাহলে তোমার হাতে আসছে কত মোল পটাশিয়াম ডাইক্রোমেট? 0.005। তাহলে 0.005 মোলের সাথে কত হবে? মাল্টিপ্লাই, একের জন্য 6, 0.005 এর জন্য কত? মাল্টিপ্লাই, এক ছাড়া যা পাবা সব গুণ। তাহলে 0.003 মোল আয়রন। কিন্তু তোমার দেওয়া আছে কি আয়রনের পরিমাণ, মোলে না গ্রামে? তাহলে গ্রামে দেওয়া আছে, তাহলে এটাকে তুমি মোলে চাইলেও রাখতে পারবা না, একেও গ্রামে নিয়ে যাও। এখন মোল থেকে গ্রামে নিয়ে নেওয়ার রোলটা কি? রোলটা হলো মোল থেকে গ্রামে নিয়ে যাবা, গ্রামে নিয়ে যাবা, তাহলে গুণ করবা কি দিয়ে? পারমাণবিক ভর দ্বারা। কার পারমাণবিক ভর? যেটা পাশে থাকবে। তাহলে এখানে কি আছে? আয়রন। তা আয়রনের পারমাণবিক ভর কত? 55.85। একে দিয়ে আমরা একে গুণ করছি, তাহলে আসছে কত? 1.6755। তার মানে তোমার আয়রন দরকার হলো 1.6755, মানে বিক্রিয়া করতে হলো 1.6755। আর তোমার হাতে ছিল 2 গ্রাম। তাহলে কি বিশুদ্ধ না অবিশুদ্ধ? অবশ্যই অবিশুদ্ধ। তোমার দিছে 2 গ্রাম, বিক্রিয়া করছে 1.67 গ্রাম, তাহলে বাকিটুকু কি? অবিশুদ্ধ। ঝামেলা আছে। কতটুকু ঝামেলা চাইলে বিয়োগ করে বের করতে পারো। তাহলে আমাকে বলে নাই যে কতটুকু ঝামেলা, আমাকে বলছে বিশুদ্ধ কত পার্সেন্ট। তাহলে 2 গ্রামের মধ্যে বিশুদ্ধ এতটুকু, একে কত? তাহলে এটা ভাগ এটা, আর 100% কত? এটা। এটা হলো শতকরা বিশুদ্ধতা। যদি অবিশুদ্ধ বলে তাহলে 83% হইতেছে বিশুদ্ধ, টোটাল হইতেছে 100%। কোনো কিছুর টোটাল তো 100%ই হয়, এত আর বেশি হবে না। তাহলে 100% থেকে আমি 83% বাদ দিলেই তো আমাদের অবিশুদ্ধ বের হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আমাদের ম্যাথমেটিক্যালি প্রবলেম, এবং জারান বিজারও খুব সহজ একটা রোল আমি বুঝাইলাম। যদি আমার লেখা ভালো না, তারপরেও যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, না বুঝলে আবার চাইলে রিপিট করে দেখতে পারো। তবে এই দুইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জানতেই হবে ভাইয়া। এই দুইটা না জানলে আসলে পরীক্ষার হলে যাওয়া উচিত না। তো যারা বুঝতে পারছে আলহামদুলিল্লাহ, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্সে বলতে পারো, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।